সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ। সেই প্রেক্ষিতেই ফাইল করা আবেদন খারিজ হয়ে গেল শুক্রবার। দেখুন এক রিপোর্ট। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আবেদন খারিজ হয়ে গেল শুক্রবার। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সন্দীপের। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ। দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সন্দীপ ঘোষের সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আবেদন ছিল, আর্থিক দুর্নীতি মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল যে ধর্ষণের মামলা, পুরো বিষয়টি একসঙ্গে যুক্ত করা হচ্ছে, আর তাতেই তার আপত্তি। আর্থিক দুর্নীতি তদন্তে আলাদা স্ট্যাটাস রিপোর্ট, নির্দেশ কেন্দ্রীয় সংস্থাকে। আর্থিক দুর্নীতি তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আদালত জানিয়েছে এই মুহূর্তে এই মামলার কোনো গুরুত্ব নেই, তাই শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল আবেদন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন, হাইকোর্ট এটা প্রাথমিক মন্তব্য করেছে, তদন্ত চলছে। সিবিআই এর কাছেও তথ্য চাওয়া হয়েছে। সন্দীপের আইনজীবী বলছেন, তারাও চান সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেরই পর্যবেক্ষণ, একজন অভিযুক্ত কখনোই তদন্তের গতি প্রকৃতি কিভাবে এগোবে তা নিয়ে নির্দেশ দিতে পারেন না। তার প্রেক্ষিতেই যাবতীয় আবেদন খারিজ হয়ে যায় সন্দীপের। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্টও দিতে বলে আদালত। এর আগে আরজি করের নির্যাতন খুন মামলাতেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, যা জমাও দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা। এদিকে সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ। সেই প্রেক্ষিতেই ফাইল করা আবেদন খারিজ হয়ে গেল শুক্রবার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির সঙ্গে। রিমিক, সন্দীপের করা চ্যালেঞ্জ, সেখানেই সুপ্রিম কোর্টের বড় ধাক্কা, কি জানতে পারা যাচ্ছে? এই আরজি কর হাসপাতালে যে একাধিক বেনিয়ম, আর্থিক দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এবং তার ভিত্তিতে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক বেনিয়ম, দুর্নীতির যে অভিযোগ আরজি কর হাসপাতালে, তার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন। সেই দিনকেই কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে এই সিবিআই তদন্তের উপর চ্যালেঞ্জ করেছিলেন। তার বক্তব্য ছিল যে তাকে কোনো পার্টি না করে, মামলাতে তার কোনো বক্তব্য না শুনে, তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাই সিবিআই তদন্ত খারিজ করে দেওয়া। কিন্তু ডিভিশন বেঞ্চ যখন তার এই আবেদনে কর্ণপাত করেনি, তখন কলকাতা হাইকোর্টের এই সিবিআই তদন্তের নির্দেশ, যেটা সিঙ্গেল বেঞ্চে রয়েছে রাজর্ষি ভরদ্বাজের বিচারপতি, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং তার আবেদন ছিল একই, যে তাকে কোনোভাবেই মামলায় পার্টি বা পক্ষ না করে, তার কোনো বক্তব্য না শুনে এবং তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই একতরফাভাবে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র এজলাসে যখন ওঠে, তখন পক্ষপাত সন্দীপ ঘোষের যে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন, সেই আবেদনকে পক্ষপাত খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দেন যে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট মনে করছে না যে এই সিবিআই তদন্তে যেটা চলছে তার উপর হস্তক্ষেপ করা উচিত। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই যেভাবে তদন্ত করছে সেভাবে তদন্ত করবে, এখানে কোনো আপত্তি নেই। যেহেতু কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলছে, তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে বা এই তদন্তের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করার প্রয়োজন মনে করছে না। পাশাপাশি যেটা আজকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড় যেটা বলেছেন, যে এই যে আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত চলছে, দুর্নীতি এবং আর্থিক বেনিয়ম থেকে শুরু করে একাধিক দুর্নীতি, সেই তদন্তের অগ্রগতি রিপোর্ট, একটা স্ট্যাটাস রিপোর্ট আগামী 9 তারিখ যে মূল মামলা রয়েছে, অর্থাৎ আরজি কর হাসপাতালে যে
তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের যে মূল মামলা 9 তারিখ হবে, সেই দিনকে কিন্তু এই দুর্নীতি তদন্তের অগ্রগতির স্ট্যাটাস রিপোর্টও কিন্তু আলাদা করে সিবিআই কে জমা দিতে বলেছেন। পাশাপাশি সিবিআই কিন্তু মূল যে মামলা অর্থাৎ তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের যে মামলা, সেই নিয়েও একটা তদন্ত রিপোর্ট দেবে। অর্থাৎ আগামী 9 তারিখ কিন্তু এই দুটো বিষয় নিয়ে, চিকিৎসক খুন ধর্ষণ এবং এই দুর্নীতি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, দুটো নিয়ে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। ফলে বলা যেতে পারে আজকে কিন্তু সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন, আর তার কোনো আবেদনের জায়গা রইল না। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আরজি করে দুর্নীতির ক্ষেত্রে, সেই সিবিআই তদন্ত কিন্তু চলবে। ইতিমধ্যেই কিন্তু সিবিআই সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে সেই তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছে। দিশা, একদম এডমিক। তবে আরেকটা বিষয় দেখো, এই সন্দীপ ঘোষকে নিয়ে যে ধরনের তদন্ত চলছে বা এখনো পর্যন্ত যতদূর পর্যন্ত এই তদন্ত এগিয়েছে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে যে বক্তব্য বারবার উঠে আসছে যে এত কিছু সন্দীপ ঘোষের পক্ষে একা করা সম্ভব নয়, তার সঙ্গে কোনো বড় মাথার রা জড়িয়ে রয়েছে, এমনটা কিন্তু মন্তব্য জোরালোভাবে উঠছে বিরোধীদের পক্ষ থেকে। দেখো দিশা, তোমাকে মনে করিয়ে দিই, যখন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তখন কিন্তু তিনি পরিষ্কার বলেছিলেন যে গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসে তিনি কিন্তু স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলেন। তিনি টালা থানায়, স্থানীয় থানাতে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে গেছিলেন, এফআইআর করতে গেছিলেন, কিন্তু থানা সেই এফআইআর নিতে অস্বীকার করেছিল। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি স্বাস্থ্য দপ্তরে যে অভিযোগ জানিয়েছিলেন, তারপরে স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি, কোনো ভিজিলেন্সকে গুরুত্ব দেয়নি। ফলে শুধু তাই নয়, সন্দীপ ঘোষ এই চিকিৎসক খুনের পর এই যে পদত্যাগ করলো, যখন তিনি ফেসে যাচ্ছেন, বুঝতে পারলেন যে পদত্যাগ করলেন, তার কয়েক ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে নতুন পদ দেওয়া হলো। ফলে এখান থেকে পরিষ্কার যে সন্দীপ ঘোষ যে দুর্নীতি এতদিন ধরে আরজি কর হাসপাতালকে কেন্দ্র করে এসছে। দেখো, আরো একটা বিষয় তোমায় মনে করিয়ে দেবো, এই বছরের শুরুর দিকেই কিন্তু রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে এই বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্টে দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ, সেখান থেকে কিন্তু যারা অভিযোগ করেছেন আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই পুলিশের ভূমিকা, স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং তুমি দেখো যে যখন সন্দীপ ঘোষকে যখন সিবিআই গ্রেফতার করছে, তারপর কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু সাসপেন্ড করার কথা স্বাস্থ্য দপ্তর নোটিশ দিয়ে জানাচ্ছে। কেন করা হয়নি? কেন 1 বছর ধরে আক্তার আলী যে অভিযোগগুলো আরজি কর হাসপাতালে দুর্নীতি নিয়ে করে এসেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কেন স্বাস্থ্য দপ্তর তার তদন্ত করেনি? ফলে এখান থেকে পরিষ্কার যে সন্দীপ ঘোষের পক্ষে একা এই দুর্নীতির র্যাকেট বা দুর্নীতির চক্র চালানো সম্ভব নয়। আরো অনেক মাথা, অনেক লোক তাদের সঙ্গে যুক্ত আছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু চিকিৎসকের নাম উঠে আসছে বারবার করে, চিকিৎসার ক্ষেত্রে নর্থ বেঙ্গল লবির কথা বারবার উঠে আসছে। এটা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ নর্থ বেঙ্গল লবি, যে নর্থ বেঙ্গল লবি গোটা রাজ্যের সরকারি হাসপাতালগুলোর এই কে পরিচালিত করছে, এই কুখ্যাত নর্থ বেঙ্গল লবি। ফলে একাধিক মাথা দিয়ে জড়িয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে আবারও বলছি, যেহেতু সিস্টেমের মধ্যে, আগের দিন কিন্তু সুপ্রিম কোর্ট একটা পরিষ্কার কথা বলেছে যে সিস্টেমের মধ্যে কিন্তু সিস্টেমেটিক এরর রয়েছে, অর্থাৎ সিস্টেমের মধ্যে ঘুম ধরে গেছে। ফলে সিবিআই কে এখন প্রতিটা ধাপে ধাপে এগোতে হবে এবং যত তদন্তে এগোবে আরো অনেক নাম সামনে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। কেননা সন্দীপ ঘোষের এই দুর্নীতি শুধু রাজ্য বা দেশ নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু ছড়িয়েছে। বাংলাদেশে প্রচুর টাকা লেনদেনের খবর পাওয়া গেছে, বাংলাদেশের সঙ্গে কানেকশন পাওয়া গেছে এই বায়ো ম্যানেজমেন্টের দুর্নীতি নিয়ে। ফলে যত তদন্ত এগোবে, সিবিআই যদি ঠিক পথে তদন্ত করে, তাহলে কিন্তু আরো অনেক নাম এই দুর্নীতির সঙ্গে জড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। দিশা, তো রিমিক, আরেকটা বিষয় দেখো, একদিকে যেখানে সন্দীপ ঘোষকে নিয়ে এত রকমের অভিযোগ উঠছে, এত তথ্য বেরিয়ে আসছে, এত বয়ান বেরিয়ে আসছে, তার পাশ থেকে আজ যখন সন্দীপের বেলেঘাটার বাড়িতে ইডি হানা দেয়, সেই মুহূর্তে আমরা দেখেছি যে সন্দীপ পত্নী সঙ্গীতা ঘোষ তিনি কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এবং তিনি জোর দিয়ে দাবি করেছেন যে তার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ। সন্দীপ ঘোষকে তিনি বারবার নির্দোষ বলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে প্রমাণ হওয়ার আগে তাকে ভিলেন প্রমাণ করতে চাইছে সকলে মিলে। এই ধরনের তিনি কিন্তু মন্তব্য করেছেন।
দেখো দিশা, সন্দীপ ঘোষের স্ত্রী যে কথা বলছেন, তাহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগপত্র জমা করেছিল বা সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল সেগুলো সিবিআই কিন্তু বলছে, এবং তারা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে যে যে সমস্ত নথি চাওয়া হয়েছিল স্টোর রুম থেকে সেই সমস্ত নথি উধাও। আশ্চর্যজনক ভাবে গত 2-3 দিন ধরে সিবিআই যখন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদের বাড়ি এবং সন্দীপ ঘোষের বাড়িতে ওয়েট করছে, তখন কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং আরজিকর হাসপাতালের একাধিক বেনিয়ম দুর্নীতি নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের চিঠি কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকেই সিবিআই উদ্ধার করছে। তাহলে অন্য কোনো ব্যক্তি নিশ্চয়ই সন্দীপ ঘোষের বাড়িতে হসপিটালের কাগজ, অফিসিয়াল গুরুত্বপূর্ণ নথি, একটা হসপিটালে দুর্নীতি হয়েছে সেই নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগপত্র আসছে, তদন্তের অনুরোধ করা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের কাছে চিঠি যাচ্ছে, সেই সমস্ত ডকুমেন্ট সন্দীপ ঘোষের বাড়ি থেকে কি করে সিবিআই পেল? তাহলে কি সন্দীপ ঘোষ নিজের বাড়িতে কেন সেই গুরুত্বপূর্ণ নথিগুলো আরজিকর হাসপাতালের স্টোর রুমে না রেখে নিজের বাড়িতে কেন রাখলেন? ফলে এখান থেকে পরিষ্কার একটা দিক যে সন্দীপ ঘোষ যে জড়িত, তার পরিবারের লোক 100 বার বলার চেষ্টা করবে শেষ পর্যন্ত, যতক্ষণ না সে দোষী প্রমাণিত হচ্ছে যে তিনি অভিযুক্ত, কিন্তু তারা দাবি করতেই পারে। কিন্তু এই প্রশ্ন উঠছে যে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ডকুমেন্ট, সেগুলো কি করে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছলো, কে নিয়ে গেল? সন্দীপ ঘোষ কেন হাসপাতালের গুরুত্বপূর্ণ নথিটা নিজের বাড়িতে লুকিয়ে রাখলেন? সেই প্রশ্ন উঠবেই। ফলে তার পরিবারের লোক যেটাই বলুক, সন্দীপ ঘোষ যে মাস্টার মাইন্ড, এবং সন্দীপ ঘোষের সঙ্গে যে আরো অনেক মাথারা, আরো অনেক লোক যুক্ত রয়েছে এই দুর্নীতি, এমনকি এই চিকিৎসক খুনের সঙ্গে, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এবং সেই কারণেই কিন্তু সিবিআই তাকে 17 দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর সিবিও কমপ্লেক্সে তারপরে কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং আলিপুর কোর্ট থেকে তাকে 8 দিনের কাস্টডিতে পেয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে, এমনকি ফরেনসিক টেস্ট করেও কিন্তু যে সমস্ত নথি পাওয়া যাচ্ছে এবং সেইগুলোকেও পরীক্ষা করবে। ফলে সন্দীপ ঘোষ যে যুক্ত, তার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি বেরোচ্ছে, তার যে সহকর্মীরা ছিলেন, যা ঘনিষ্ঠ, তাদের বাড়ি থেকে নথি বেরোচ্ছে। ফলে আরজিকর হাসপাতালের স্টোর রুমে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকা যায় না, সেগুলো সন্দীপ ঘোষ বা তার সহযোগীদের বাড়ি থেকে কেন বেরোচ্ছে সেই প্রশ্ন উঠছে। এবং সেখানেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে সন্দীপ ঘোষ কোথাও না কোথাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সে তার পরিবার বা যে যতই বলুক। এমনকি তুমি দেখো, যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সেই শাসক দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলছেন যে, দাবি করেছিলেন যে কেন সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না সিবিআই। সিবিআই কিন্তু গ্রেফতার করেছে, অর্থাৎ সরকার পক্ষও কিন্তু বুঝতে পারছে যে এই দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ যুক্ত রয়েছে, সেটা কিন্তু অনেকটাই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর রিমিক, শুধু যে সন্দীপ ঘোষ সেই হাসপাতালের গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাড়িতে নিয়ে রেখেছেন, অর্থাৎ হাসপাতালে সেই গুরুত্বপূর্ণ নথিপত্র হাসপাতাল থেকে যে বেরিয়ে গেছে, শুধু তেমনটাই নয়, এই অভিযোগও উঠছে যে তিলোত্তমা কাণ্ডকে ঘিরে বহু প্রমাণও লোপাট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই গোটা বিষয়কে নিয়ে যে তদন্ত প্রক্রিয়া চলছে, তো সেটা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে? অবশ্যই দিশা, দেখো সিবিআই ঘটনা ঘটার 5 দিন পর কিন্তু সিবিআই তদন্তভার পেয়েছে। ফলে এই 5 দিনের মধ্যে একাধিক ঘটনা কিন্তু ওই সেমিনার রুমকে ঘিরে ঘটে গিয়েছে। সিবিআই তদন্তভার নেওয়ার পর কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতে তারা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল। কি বলেছিল? তারা বলছে ক্রাইম সিন অল্টার হয়েছে, অর্থাৎ যেখানে ঘটনা বলেছিল, যেখানে যে খুন করা হয়েছিল বা ধর্ষণ করা বলা হয়েছিল বলে মনে করা হচ্ছে সেমিনার রুমে, সেই ক্রাইম সিন অল্টার করা হয়েছে। আরো অনেক রহস্যজনক বিষয় আসছে। সিবিআই এই প্রশ্ন এমনকি সুপ্রিম কোর্টে তুলেছে, আদেও কি সেমিনার রুমে ওই নির্যাতিতা কে বা ওই তরুণ চিকিৎসককে খুন করা হয়েছিল বা ধর্ষণ করা হয়েছিল, নাকি অন্য কোথাও তাকে খুন করে বা ধর্ষণ করে তারপর বডি এনে ওখানে রেখে দেওয়া হয়েছিল? নির্যাতিতার বাবা মা একাধিক বিস্ফোরক দাবি তুলছেন, একাধিক রঙের চাদরের কথা বলছেন, এটা ঘটনা পরম্পরায় সময়ের সঙ্গে সঙ্গে সেই সব চাদর মৃতদের ওপর থেকে চাদরের রং বদলে গেছে। পাশাপাশি আরো যে প্রশ্ন উঠছে, তুমি যে কথাটা বললে সন্দীপ ঘোষ জড়িত থাকা, দেখো যেই ঘটনা যখন ঘটেছে, এটা একটা সাধারণ বিষয়, যখন কোনো জায়গায় খুন হয় বা মার্ডার হয় বা ধর্ষণের ঘটনা ঘটে, তখন ক্রাইম টেক দিয়ে গোটা এলাকাটা ঘিরে ফেলা হয়। কিন্তু দেখা যাচ্ছে কি, সেখানে 50 ফুট একটা ঘর, সেখানে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলছেন না 40 ফুট ছেড়ে রাখা হয়েছিল, 11 ফুটে লোক ছিল। এত লোকজন কখনো ক্রাইম স্পটে ঢুকতে পারে না। পাশের যে ঘর, বাথরুম, সেই বাথরুম কার নির্দেশে ওই সময় যখন সেখানে তদন্ত চলছে একটা খুনের, একটা ধর্ষণের, তখন কার নির্দেশে সেই একই ফ্লোরে সেমিনার রুমের আশপাশের ঘর, বাথরুম বা ওয়াশরুম ভাঙা হলো?
সচরাচর সরকারি সম্পত্তি রেনোভেশনের কাজ করে পিডব্লিউডি পূর্ত দপ্তর। তাহলে পূর্ত দপ্তর কি জানতো না যে সেখানে একটা ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত চলছে, অতএব সেগুলো ভাঙা যায় না? তাহলে কে নির্দেশ দিল পূর্ত দপ্তরকে? সন্দীপ ঘোষ কি নির্দেশ পারমিশন দিয়েছিলেন যে না এখন দিয়েছে এই বিল্ডিং এর রেনোভেশনের কাজ শুরু হোক? সেই নির্দেশ পূর্ত দপ্তরকে কারা দিয়েছিল? তার পেছনে কি মোটিভ ছিল? ফলে একাধিক ধোঁয়াশা প্রশ্ন যত দিন যাচ্ছে নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। এবং সিবিআই, তোমাকে বলে রাখি 9 তারিখ যে সিবিআই এই চিকিৎসককে যে স্ট্যাটাস রিপোর্ট দেবে তদন্তে, সেখানে কিন্তু থাকতে পারে যে প্রমাণ লোপাট। সেই প্রমাণ লোপাটের অভিযোগ তারা কিন্তু প্রথম দিন থেকে সিবিআই করে আসে, তারা দাবি করছে। সেই জন্য তাদের তদন্তের অগ্রগতিতে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে হচ্ছে। মৃতদেহ বাবা মা বলছে নির্যাতিতা যে তারা মৃতদেহ সংস্কার করেনি, তাদের অজান্তে সংস্কার করা হয়েছে। বানিয়াটি সোদপুর শ্মশানে যে 3-4টে বডি ছিল, কিন্তু তার আগে সেই বডিকে তড়িঘড়ি পুলিশের পক্ষ থেকে নিয়ে গিয়ে সেই বডি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই সংস্কারের জন্য যে পয়সা লাগে বার্মিংহামে, সেই পয়সা তারা দিল। এমনকি সিবিআই সেই শ্মশান কর্মীদের বয়ান পর্যন্ত রেকর্ড করেছে। ফলে সিবিআই কিন্তু সিবিআই এর হাতে কিন্তু এভিডেন্স কিন্তু কম। তারাও সিবিআই দাবি করছে যারাই ঘটনার এমন অভিযোগ হয়েছে ভালো কিন্তু ওই দিল্লিওয়ালা আগে ওই দিল্লিওয়ালা আগে অনেক দিল্লিওয়ালা তারা যে বাড়িতে ছিল, তারা যে বাড়িতে ছিল, সেই বাড়িতে গিয়ে এই নির্যাতনের চিকিৎসক ছিল, তারা ওখানে কি কোনো ঘটনা ঘটেছিল, সেখান থেকে দাঁড়িয়ে সেই ঘটনা পেয়েছে এই চিকিৎসককে খুন করা হয়েছে বা দর্শন করা হয়েছে। ফলে একাধিক প্রশ্ন সিবিআই কিন্তু এখন একটা করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে যত নাম উঠে আসে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান সংগ্রহ করে তাদের বয়ান মিলিয়ে কোথায় অসঙ্গতি দেখা দিচ্ছে। ফলে এইগুলো বুঝতে হবে, কারণ এভিডেন্স কিন্তু যে ক্রাইম স্পটে যে এভিডেন্স পাওয়া যায়, পায়ের ছাপ বা হাতের ছাপ বা অন্য আরো জিনিসপত্র, শুধুমাত্র একটা হেডফোনের তার উদ্ধার হয়েছে। ফলে আমরা দেখেছি যে সেমিনার রুমের কথা বলা যায়, সেই সেমিনার রুমে প্রায় 30-40 জন লোক ঘটনার পর থেকে উপস্থিত ছিল। ফলে দুষ্কৃতী যারা ছিল তাদের হাতের ছাপ বা পায়ের ছাপ পাওয়ার সম্ভাবনাও প্রবল কমে যাচ্ছে। ফলে এভিডেন্স কিন্তু সিবিআই এর অত্যন্ত সীমিত। ফলে সিবিআই এর পক্ষে এই কেসের সমাধান করাটা অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং। ফলে এখন যারা সাসপেক্টেড, সন্দেহভাজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান মিলিয়ে রেখে কোথায় অসঙ্গতি সেইগুলো দেখেই কিন্তু সিবিআই কে এখন এগোতে হবে। ফলে এটা যে সময় সাপেক্ষ ব্যাপার তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং সিবিআই কাছে এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, তাতেও কোনো সন্দেহ নেই। দিশা, একেবারেই ধন্যবাদ রমিক। এদিকে সন্দীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই এর তদন্তকে ঘিরে তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন, আর সেই প্রেক্ষিতেই ফাইল করা হয়েছিল। আর সেই আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে, সন্দীপ ঘোষকে ঘিরে যে ধরনের আর্থিক দুর্নীতি সংক্রান্ত এবং তিলোত্তমা কাণ্ডকে ঘিরে যে ধরনের তথ্য এবং রহস্য উন্মোচন হচ্ছে একে এক করে, তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে জলঘোলা হচ্ছে এই গোটা ঘটনাকে ঘিরে। তার উপরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সেই অভিযোগকে ঘিরেও জোর কদমে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন অবশেষে 9 তারিখ রয়েছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। বৃহস্পতিবারের সেই শুনানি খারিজ হয়ে যাওয়ার পরে অবশেষে পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেওয়া হলো 9 তারিখ, অর্থাৎ 9 সেপ্টেম্বর। এখন গোটা রাজ্য মুখিয়ে রয়েছে সুপ্রিম কোর্টে 9 তারিখে যে সম্ভাব্য শুনানির কথা রয়েছে সেদিকে। সেই দিন কী ধরনের আরও তথ্য এবং রহস্য উন্মোচন হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা, তাকিয়ে থাকবে ট্রাইব টিভি।